আমরা আলোচনা করছিলাম যে অ্যাজিথ্রোমাইসিনের কন্ট্রা ইন্ডিকেশন। তো কন্ট্রা ইন্ডিকেশনের ক্ষেত্রে যদি যেই পেশেন্টরা অ্যাজিথ্রোমাইসিনের প্রতি হাইপার সেনসিটিভ তাদের ক্ষেত্রে আসলে অ্যাজিথ্রোমাইসিন প্রেসক্রিপশন না করাই ভালো। অথবা পেশেন্ট যদি সিভিয়ার হ্যাপাটিক ইম্পেয়ারমেন্ট অর্থাৎ পেশেন্টের যদি লিভার সিরোসিস থাকে অথবা তার যদি লিভারে কোনো প্রবলেম থাকে, ডিসঅর্ডার থাকে, সেক্ষেত্রেও কিন্তু ওই ধরনের পেশেন্টকে অ্যাজিথ্রোমাইসিন প্রেসক্রিপশন করা মোটেই ঠিক না। ওকে, এবং অ্যাজিথ্রোমাইসিন সেবন করলে কী কী সাইড এফেক্ট হতে পারে, যেটা আমরা বলি কমন সাইড এফেক্ট। ওকে, কমন সাইড এফেক্টের মধ্যে ফার্স্ট যেটা হতে পারে জিআই আপসেট অর্থাৎ গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে কিছু আপনার প্রবলেম দেখা দিতে পারে, যেমন হচ্ছে নওশিয়া, বমি বমি ভাব হতে পারে, ডায়রিয়া। কিছু কিছু পেশেন্টের অ্যাজিথ্রোমাইসিন সেবন করার পর হঠাৎ করে ডায়রিয়া দেখা দিতে পারে। অ্যাবডোমিনাল পেইন, কিছু কিছু পেশেন্টের অ্যাবডোমিনাল পেইন হতে পারে, এবং হেডেক হতে পারে, মাথা ব্যথা হতে পারে, ডিজিনেস, জিমুনি হতে পারে। তাহলে এই ইন্ডিকেশনগুলো হলো ভেরি কমন ইন্ডিকেশন। তার সেক্ষেত্রে নওশিয়া হতে পারে কমন ইন্ডিকেশন। তো পেশেন্টরা যখন জানবে যে অ্যাজিথ্রোমাইসিন সেবন করার পর এই সাইড এফেক্টগুলি হইতে পারে কমন সাইড এফেক্ট, তখন কিন্তু পেশেন্ট এটাকে অ্যাকসেপ্ট করে নেবে। যদি এমন হয় পেশেন্ট জানে না বাট অ্যাজিথ্রোমাইসিন সেবন করার পরে এই সাইড এফেক্টগুলি পেশেন্টের বডিতে তৈরি হয়, তখন কিন্তু পেশেন্ট ভয় পাবে, ভয় পেয়ে কিন্তু ওষুধ সেবন বন্ধ করে দিতে পারে। সেটা কিন্তু আরও হিতে বিপরীত হতে পারে। তো দ্যাটস ওয়াই আমরা যখন বলি পেশেন্ট কাউন্সিলিং, তাহলে অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেটটা প্রেসক্রিপশন করার পরে কীভাবে অ্যাজিথ্রোমাইসিন সেবন করবে, ওই কাউন্সিলিং সেশনে অবশ্যই পেশেন্টকে সাইড এফেক্ট নিয়ে সঠিক ধারণাটা দিতে হবে। তো এই ধারণাটা দেওয়াটা যৌক্তিক। এই ধরনের ধারণা দিলেই কিন্তু পেশেন্টরা সাইড এফেক্ট হলো সেটাকে তারা মেনে নেবে, বুঝতে পারবে, এবং তারা কিন্তু অ্যান্টিবায়োটিকটা কন্টিনিউ করবে, কোর্স কমপ্লিট করবে, অ্যান্টিবায়োটিকের যে কোর্সটা সেটা কমপ্লিট করবে। তাহলে কিন্তু ট্রিটমেন্টের সাকসেসটা এনশিওর হবে। ওকে, কিন্তু অনেক পেশেন্ট আছে হঠাৎ করে এই ধরনের সাইড এফেক্ট হলে তারা ভয় পায়, অ্যান্টিবায়োটিক সেবন বন্ধ করে দেয়, যেটা আসলে হিতে বিপরীত। কারণ কোর্স কমপ্লিট হচ্ছে না, এই অ্যান্টিবায়োটিকটা আসলে পরবর্তীতে পেশেন্টের বডিতে রেজিস্ট্যান্স হতে পারে এবং ট্রিটমেন্টও কিন্তু ইনকমপ্লিট হয়ে যায়। তো এই দ্যাটস ওয়াই আমরা বলি যে পেশেন্ট কাউন্সিলিং সেশনে যে কোনো পেশেন্টকে সংশ্লিষ্ট ঔষধের যে ওষুধগুলি প্রেসক্রিপশন করা হয় সেই ওষুধের আপনার কমন সাইড এফেক্টগুলি অবশ্যই পেশেন্টকে জানাতে হবে, ব্রিফ করতে হবে। তাহলে আমরা আবারও দেখি যে অ্যাজিথ্রোমাইসিনের কমন সাইড এফেক্ট নওশিয়া, ডায়রিয়া, অ্যাবডোমিনাল পেইন, হেডেক অ্যান্ড ডিজিনেস, এটা হচ্ছে কমন সাইড এফেক্ট। ওকে, তো এই ধরনের কমন সাইড এফেক্ট হলে কিন্তু পেশেন্টকে আপনার ট্রিটমেন্ট কন্টিনিউ করতে হবে। ওকে, সেকেন্ড যেটা সিরিয়াস অ্যাডভার্স রিয়াকশান, এটা ডেঞ্জারাস, এটা কিন্তু মনে রাখতে হবে। সিরিয়াস অ্যাডভার্স রিয়াকশান এটা লাইফ থ্রেটেনিং হতে পারে, মৃত্যুর মুখে পড়তে পারে পেশেন্ট, তখন কিন্তু আলাদা স্টেপ নিতে হবে। যেমন কিউটি প্রোলঙ্গেশন অন অ্যারিথমিয়া। কিউটি প্রোলং, এটা হলো ইসিজিতে কিউ থেকে টি এর যে পিকটা, এটা নিতে কিন্তু সময় নেবে। তো এই কারণে পেশেন্টে কিন্তু অ্যারিথমিয়া ডেভেলপ করতে পারে। দ্যাটস ওয়াই অ্যাডাল্ট এবং বয়স্ক পেশেন্টকে অ্যাজিথ্রোমাইসিন প্রেসক্রিপশন করার আগে তার সাথে আসলে আলোচনা করে নিতে হবে। ওকে, যে তার হাইপার টেনশন আছে কিনা, হার্ট ডিজিজ আছে কিনা, ইসিজিতে আগে কোনো খারাপ রিপোর্ট ছিল কিনা, এই বিষয়গুলি কিন্তু একদমই শিওর হয়ে তারপরে পেশেন্টকে অ্যাজিথ্রোমাইসিন প্রেসক্রিপশন করতে হবে। কারণ কারো যদি কিউটি প্রোলঙ্গেশন হয় অথবা অ্যারিথমিয়া হয়, সেটা কিন্তু পেশেন্টের জন্য লাইফ থ্রেটেনিং হতে পারে। অ্যাট দ্য সেম টাইম হ্যাপাটোটক্সিসিটি, এটা একটা রেয়ার অ্যাডভার্স রিয়াকশান, বাট যদি কোনো পেশেন্ট হয়ে যেত তাহলে কিন্তু এটা স্টপ করতে হবে। এবং হাইপার সেন্সিটিভিটি রিয়াকশান। ওকে, তাহলে হাইপার সেন্সিটিভিটি এই ধরনের রিয়াকশানও কিন্তু রেয়ার। তাহলে এই ধরনের রিয়াকশান হাইপার সেন্সিটিভিটি হলে, হ্যাপাটোটক্সিসিটি হলে, কিউটি প্রোলঙ্গেশন, এই ধরনের ঘটনা হলে কিন্তু তাকে অ্যাজিথ্রোমাইসিন প্রেসক্রিপশন করা যাবে না। তাহলে চিকিৎসকদের এই বিষয়গুলি নিয়ে অবশ্যই অ্যাজিথ্রোমাইসিন প্রেসক্রিপশন করার আগে পেশেন্টের ঘটনাগুলি অবশ্যই চিকিৎসকদেরকে জেনে নিতে হবে পেশেন্টের কাছ থেকে। এখন রেজিস্ট্যান্স অর নোট। ওকে, রাইজিং রেজিস্ট্যান্স ইন স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া, নাইজেরিয়া, গনোরিয়া ইউজ জুডিশিয়ালি। তো যেহেতু আমাদের দেশে অ্যাজিথ্রোমাইসিন খুব ইরেশনালি, একদমই ইরেশনালি অযৌক্তিকভাবে যেনতেনভাবে পেশেন্টরা সেবন করছে, আবার ওষুধের দোকান থেকেও বিক্রি হচ্ছে, প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি হচ্ছে। দ্যাটস ওয়াই বাংলাদেশে অ্যাজিথ্রোমাইসিনের ট্যাবলেটটা রেজিস্ট্যান্স হওয়ার চান্স অনেক অনেক হাই। তো সেই জন্য আমাদের একটু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে যাতে অ্যাজিথ্রোমাইসিন রেজিস্ট্যান্স না হয়, অথবা এটা রেশনাল যৌক্তিক ইউজটা আমাদেরকে নিশ্চিত করতে হবে, অথবা রেশনাল প্রেসক্রাইবিং, যৌক্তিকভাবে প্রেসক্রিপশন করতে হবে। এটাকে আমরা রেশনাল প্রেসক্রাইবিং, রেশনাল ইউজ, যৌক্তিকভাবে এটাকে আসলে ইউজ করতে হবে, সেবন করতে হবে। ওকে, তো দ্যাটস ওয়াই
আপনার বিশেষ করে স্ট্রেপ্টোককাস নিউমোনিয়াতে এটা রেজিস্ট্যান্সের প্রোফাইল হাই এবং নাইজেরিয়া গনোরিয়াতে রেজিস্ট্যান্স প্রোফাইল হাই। যেহেতু এই দুইটা প্যাথোজেনের অ্যাগনেস্টে অ্যাজিথ্রোমাইসিন রেজিস্ট্যান্সের প্রবণতা বেশি, দ্যাটস ওয়াই অ্যান্টিবায়োটিক অ্যাজিথ্রোমাইসিন প্রেসক্রিপশন করার ক্ষেত্রে অবশ্যই রেশনালিটি, যৌক্তিকতা মেনটেন করে কিন্তু অ্যাজিথ্রোমাইসিনটাকে প্রেসক্রিপশন করতে হবে, ওকে, যাতে ফার্দার অ্যাজিথ্রোমাইসিন রেজিস্ট্যান্স না হয়। তো এই বিষয়ে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। সেফটি প্রোফাইলে এবার ইন্ডিভিজুয়াল ড্রাগের সাথে এটা ড্রাগ ইন্টারাকশন নিয়ে আমরা কথাবার্তা বলবো। যেমন ওয়ারফারিন একটা ড্রাগ, এই ড্রাগের সাথে যখন একই প্রেসক্রিপশনে ওয়ারফারিন আছে আবার অ্যাজিথ্রোমাইসিন আছে, তাহলে কি ইন্টারাকশন হতে পারে? অ্যাজিথ্রোমাইসিনের সাথে ওয়ারফারিনের ইন্টারাকশন, ওকে, এনহ্যান্স অ্যান্টিকোয়াগুলেন্ট এফেক্ট। তাহলে অ্যাজিথ্রোমাইসিনের সাথে যখন ওয়ারফারিন ড্রাগটা প্রেসক্রিপশন হবে তখন অ্যান্টিকোয়াগুলেন্ট অর্থাৎ রক্তটা কিন্তু বেশি পাতলা হয়ে যাবে, তাহলে পেশেন্টের ব্লিডিং টেন্ডেন্সি বেড়ে যাবে। তো দ্যাটস ওয়াই যে প্রেসক্রিপশনে ওয়ারফারিন জাতীয় ড্রাগ থাকবে সেই প্রেসক্রিপশনে অ্যাজিথ্রোমাইসিন প্রেসক্রিপশন করা যাবে না। এটা সাবধান হতে হবে। ড্রাগ ইন্টারাকশন, কারণ কি ড্রাগ ইন্টারাকশনও তো লাইফ থ্রেটেনিং হতে পারে। তো দ্যাটস ওয়াই যারা আমাদের দেশের চিকিৎসকদের উচিত প্রেসক্রিপশন করার সময় অথবা প্রেসক্রিপশন করার আগে যে ওষুধগুলো উনি প্রেসক্রিপশন করবেন এই ওষুধগুলির ড্রাগ ইন্টারাকশনটা একটু চেক করে নাও। এটা বিভিন্ন এআই দিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে চেক করা যায়। আবার ড্রাগ ইন্টারাকশন চেকার বিভিন্ন সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারে কিন্তু চেক করা যায় এবং এটা ফরজ কাজ। আমি অনুরোধ করব প্রত্যেক ডাক্তার, প্রত্যেক চিকিৎসক আপনারা প্রেসক্রিপশন করার পূর্বে অবশ্যই ড্রাগ ইন্টারাকশনটা চেক করে কিন্তু প্রেসক্রিপশন করবেন। কারণ আমি নিজে অসংখ্য প্রেসক্রিপশন রিভিউ করেছি, আমরা অসংখ্য প্রেসক্রিপশনের ড্রাগ ইন্টারাকশন এআই দিয়ে, আমরা ড্রাগ ইন্টারাকশন চেকার দিয়ে অনেক রিভিউ করেছি, শত প্রেসক্রিপশন আমরা রিভিউ করেছি। প্রতিদিনই আমাদেরকে এই প্রেসক্রিপশন রিভিউর কাজগুলি কোনো না কোনোভাবে করতে হয়। তখন আমরা দেখি যে বাংলাদেশের প্রেসক্রিপশনগুলিতে বেশিরভাগ প্রেসক্রিপশনে কিন্তু ড্রাগ ইন্টারাকশনের কিন্তু আপনার ঘটনা রয়েছে। অর্থাৎ চিকিৎসকরা ড্রাগের সাথে ড্রাগের ইন্টারাকশনের বিষয়গুলি বিবেচনা না করেই তারা প্রেসক্রিপশন করে দেয়। তাহলে ওই প্রেসক্রিপশনগুলি কিন্তু পেশেন্টের জন্য অনেক সময় লাইফ থ্রেটেনিং হতে পারে। ওই ধরনের প্রেসক্রিপশনে ওষুধ সেবন করে পেশেন্ট কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে, অনেকে মৃত্যুর মুখে পতিত হচ্ছে। দ্যাটস ওয়াই আমি আজকের সেশন থেকে প্রত্যেক চিকিৎসককে অনুরোধ করব আপনারা প্রেসক্রিপশন করার পূর্বে অবশ্যই ড্রাগ ইন্টারাকশন চেক করে তারপরে ওষুধগুলি প্রেসক্রিপশন করবেন। তো যাই হোক, আমরা আলোচনা করছি অ্যাজিথ্রোমাইসিনের ড্রাগ ইন্টারাকশন। ওয়ারফারিন জাতীয় ওষুধের সাথে অ্যাজিথ্রোমাইসিন প্রেসক্রিপশন করা যাবে না, কারণ ওয়ারফারিনের সাথে অ্যাজিথ্রোমাইসিন প্রেসক্রিপশন করলে কি হবে, রক্ত কিন্তু আরও পাতলা হতে পারে এবং ব্লিডিং টেন্ডেন্সি পেশেন্টের বাড়তে পারে। ডিগক্সিন, ওকে, তাহলে ওয়ারফারিনের সাথে ডিগক্সিনের সাথে যদি অ্যাজিথ্রোমাইসিন প্রেসক্রিপশন করে তাহলে ডিগক্সিনের রক্তে অ্যাবজর্পশনটা বাড়াতে পারে। অ্যাভয়েড কো অ্যাডমিনিস্ট্রেশন উইথ কিউটি প্রোলঙ্গেশন ড্রাগ, যেমন অ্যামিওডারন ওষুধ। দেখেন অ্যামিওডারন ওষুধ, এই ওষুধটার সাথে অ্যাজিথ্রোমাইসিন প্রেসক্রিপশন করা যাবে না। এতে পেশেন্টের অ্যারিথমিয়া আরও বাড়তে পারে এবং পেশেন্ট কিন্তু মৃত্যুর মুখে পতিত হতে পারে। তো এই বিষয়গুলিতে অবশ্যই আমাদেরকে সতর্ক হতে হবে, ড্রাগ ইন্টারাকশনের বিষয়টা। এরপর আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো স্টোরেজ, হ্যান্ডলিং এবং ডিসপোজাল। কিভাবে আমরা ওষুধটাকে স্টোরেজ করব। আমাদের দেশে আসলে পেশেন্টদের ওষুধ স্টোরেজ সম্পর্কিত কিন্তু ধারণা কম। দ্যাটস ওয়াই ওষুধটা তারা টাকা দিয়ে কিনে এনে ঘরে এমনভাবে স্টোরেজ করে, স্টোরেজের কারণে ওষুধের ইফিকেসি নষ্ট হয়ে যায়। তখন পেশেন্টরা কিন্তু বলে না ওষুধ কাজ করে না, মূলত স্টোরেজের কারণে ওষুধের ইফিকেসি নষ্ট হয়ে যায়। তাহলে স্টোরেজটা কীভাবে করতে? স্টোর ট্যাবলেট অ্যাট রুম টেম্পারেচার ইন অরিজিনাল প্যাকেজিং। অরিজিনাল প্যাকেজিংয়ে রুম টেম্পারেচার অর্থাৎ 30 ডিগ্রি অথবা 30 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের নিচে, রুম টেম্পারেচারে একদমই ইনটেক বক্সে অথবা প্যাকেজিং, অরিজিনাল প্যাকেজিংয়ে ওষুধটাকে সংরক্ষণ করতে হবে। আমাদের দেশে অনেক পেশেন্ট আমি দেখেছি যে ব্লিস্টার থেকে ট্যাবলেটটাকে খুলে আলাদা বক্সে রেখে পেশেন্টকে খাওয়ানোর জন্য অফার করা হয়। এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। অরিজিনাল প্যাকেজিংয়ে ওষুধটাকে রাখতে হবে রুম টেম্পারেচারে। পেশেন্ট যখন ওষুধটা সেবন করবে অরিজিনাল প্যাকেজিং খুলে, স্ট্রিপ অথবা ব্লিস্টার খুলে কিন্তু পেশেন্ট ওষুধটা সেবন করবে। তাহলে অরিজিনাল প্যাকেজিংয়ে অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেটকে রুম টেম্পারেচারে সংরক্ষণ করতে হবে। সেকেন্ড হচ্ছে রিকনস্টিটিউটেড সাসপেনশন, যে পাউডার ফর সাসপেনশন, এই পাউডারটাকে অ্যাজিথ্রোমাইসিন পাউডার ফর সাসপেনশন, এই পাউডারটাকে নির্দিষ্ট পরিমাণ পানির সাথে
মিক্স করার পরে সলিউশন তৈরি করা হয়, সাসপেনশন তৈরি করা হয়। তাহলে রিকনস্টিটিউটেড সাসপেনশন, তৈরিকৃত সাসপেনশন ইউজ উইদিন 10 ডেজ, 10 দিনের মধ্যে এটাকে সেবন করতে হবে। যদিও গাইডলাইন থাকে 3 থেকে 5 দিন, তাহলে এখানে সর্বোচ্চ 10 দিনের মধ্যে ওষুধটাকে রিকনস্টিটিউটেড সাসপেনশনটাকে সেবন করতে হবে। কিপ রেফ্রিজারেটেড ইন ইফ স্পেসিফাইড, এবং এটা 2 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে এটাকে সংরক্ষণ করতে হবে, যাতে এটার ইফিকেসিটা ঠিক থাকে। যেন তেনভাবে আসলে বাসা বাড়িতে এই অ্যাজিথ্রোমাইসিন সাসপেনশনটাকে সংরক্ষণ করা যাবে না। এবং ডিসপোজাল, কিভাবে আমরা আসলে যে অবশিষ্ট ওষুধে কিভাবে আমরা এটাকে হ্যান্ডেল করব। ওকে, তাহলে ডিসপোজ অফ আনইউজ সাসপেনশন কি করবেন, প্রপারলি থ্রো ফার্মেসি টেক ব্যাক প্রোগ্রামস, ডোন্ট ফ্ল্যাশ ডাউন ড্রেনস। তাহলে আমরা যে আনইউজ সাসপেনশন রয়েছে এটাকে আমরা আসলে ড্রেনে ফেলে দিব না, এটাকে আমরা সঠিক জায়গায় সংরক্ষণ করব এবং প্রয়োজনে আমরা এটাকে ফার্মেসিতে দিয়ে দিব, যাতে তারা তাদের নিয়ম কানুন মেনে এটাকে ডিসপোজ করে অথবা কোম্পানিতে ব্যাক করে দেয়। তাহলে এইভাবে মূলত আনইউজড অথবা হলো আপনার আনইউজ সাসপেনশন অথবা এক্সপায়ারি যে ড্রাগগুলি রয়েছে, আনইউজড ট্যাবলেট ক্যাপসুল, এটাকে ফার্মেসিতে ব্যাক করার মাধ্যমে একটা নিয়ম কানুনের মাধ্যমে এটাকে ডিসপোজ করতে হবে। যেন তেনভাবে আসলে এটাকে ডিসপোজ করা যাবে না। ওকে, এখন কেস স্টাডি খুব গুরুত্বপূর্ণ বিষয়, লার্নিংয়ের খুব গুরুত্বপূর্ণ বিষয় কেস স্টাডি, কারণ একদমই ইভিডেন্স বেস, একজন পেশেন্টের ঘটনা একটা কি ঘটতে পারে, ট্রিটমেন্টটা কিভাবে হবে সেটা ইভিডেন্স বেস। ক্ল্যামাইডিয়া ট্রিটমেন্ট, তো ক্ল্যামাইডিয়া তো একটা জীবাণু, সেটা দিয়ে ডিজিজ হলো। কি ডিজিজ হলো দেখেন, সিনারিও 1 একটা ঘটনা, এ 25 years old মেল ডায়াগনোজড উইথ ক্ল্যামাইডিয়া আস্ক ফর ট্রিটমেন্ট। তাহলে 25 বছর বয়সের একজন যুবকে ক্ল্যামাইডিয়া কি হলো, ক্ল্যামাইডিয়া দিয়ে তার কি হলো, গনোরিয়া হলো, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ হলো, অথবা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন হলো, এসটিআই সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন, অথবা এসটিডি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। কোন জীবাণু দিয়ে হলো, ক্ল্যামাইডিয়া হলো। ক্ল্যামাইডিয়া কি, এটা একটা এটিপিক্যাল ব্যাকটেরিয়া। তাহলে কি হইতে পারে, হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড রিকমেন্ডেড রেজিমেন, তাহলে আমরা ট্রিটমেন্টটা কীভাবে দিব, স্ট্যান্ডার্ড গাইডলাইনটা কি? স্ট্যান্ডার্ড গাইডলাইন হচ্ছে 1 গ্রাম অ্যাজিথ্রোমাইসিন ওরালি সিঙ্গেল ডোজ। তাহলে ওই পেশেন্টকে দিতে হবে 2টা 500 মিলিগ্রামের ট্যাবলেট একবার, একদিনের জন্য সিঙ্গেল ডোজ। ওকে, দিস ইজ দ্য ট্রিটমেন্ট গাইডলাইন। তাহলে 25 বছর বয়সের একজন যুবক, সে বললো যে তার মানে ক্ল্যামাইডিয়া ইনফেকশন হলো, ডাক্তার তাকে ডায়াগনোজ করে দেখলো যে তার ক্ল্যামাইডিয়া ইনফেকশন, আনকমপ্লিকেটেড গনোরিয়া অথবা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন। ওই পেশেন্টকে ট্রিটমেন্ট করতে হবে, স্ট্যান্ডার্ড গাইডলাইন হলো 500 মিলিগ্রাম 2 ট্যাবলেট অথবা আপনার 1 গ্রাম অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেট সিঙ্গেল ডোজ ফর ডে 1, একদিনের জন্য এভাবে তাকে ট্রিটমেন্টটা দিতে হবে। এরপরে আমরা যেটা দেখব, দেখেন আরেকটা কেস স্টাডি। তাহলে আরেকটা কেস স্টাডি হলো পেডিয়াট্রিক পেশেন্ট, পেডিয়াট্রিক অটাইটিস মিডিয়া। একটা বাচ্চা তার হলো মধ্যকোণে পদা হলো, অটাইটিস মিডিয়া। তাহলে 7 years old চাইল্ড হ্যাজ অ্যাকিউট অটাইটিস মিডিয়া, 7 বছর বয়সের একটা বাচ্চার মধ্যকোণের পদা হলো, অ্যাকিউট অটাইটিস মিডিয়া হলো। তাহলে হোয়াট ডোজ উড ইউ প্রেসক্রাইব, আপনি তাকে কোন ডোজে ওষুধ প্রেসক্রিপশন করবেন? 10 mg পার কেজি ওয়ান্স ডেইলি ফর 3 days। তার বাচ্চাটার বডির ওয়েট অনুযায়ী 10 mg পার কেজিতে আপনি ডোজ ক্যালকুলেশন করবেন ফর ওয়ান্স ডেইলি, দিনে একবার ফর 3 days। সে সর্বোচ্চ 3 দিন পর্যন্ত ওষুধটা সেবন করবে। দিস ইজ দ্য গাইডলাইন। ওকে, কেস স্টাডি 3 নম্বর ঘটনা আমরা বলি। ওকে, তাহলে এ 60 years old পেশেন্ট উইথ হার্ট ডিজিজ ইজ প্রেসক্রাইবড অ্যাজিথ্রোমাইসিন। 60 বছর বয়স্ক একজন পেশেন্টকে আপনার হার্ট ডিজিজ আছে, ওকে, তাকে প্রেসক্রিপশন করা হলো অ্যাজিথ্রোমাইসিন। একজন পেশেন্টের বয়স 60 বছর, ওনার হার্ট ডিজিজ আছে, ওনাকে প্রেসক্রিপশন করা হলো অ্যাজিথ্রোমাইসিন। হোয়াট সেফটি কনসার্ন শুড ইউ হাইলাইট, এখানে কি কি মানে সেফটি কনসার্ন আছে, কি কি আসলে আপনার নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে? অ্যান্সার, রিস্ক ফর কিউটি প্রলঙ্গেশন, পেশেন্টের কিন্তু কিউটি প্রলঙ্গেশন হতে পারে, অর্থাৎ Q&T ওয়েবের মধ্যে টাইম অনেক বেশি লাগতে পারে। ইসিজি মনিটরিং মে বি রিকোয়ার্ড, পেশেন্টের অবশ্যই ইসিজি মনিটরিং সার্বক্ষণিক করতে হবে। কারণ কি, 60 বছর বয়সের একজন পেশেন্ট যার হার্ট ডিজিজ আছে, তাকে যখন অ্যাজিথ্রোমাইসিন প্রেসক্রিপশন করা, তার কিউটি প্রলঙ্গেশন বেড়ে যেতে পারে, তো হঠাৎ করে এরিথমিয়া হতে পারে, তো পেশেন্টের কিন্তু এটা লাইফ রিস্ক আছে। দ্যাটস ওয়াই
কিউটি প্রলঙ্গেশন হচ্ছে কিনা সেটা ইসিজির মাধ্যমে একজন চিকিৎসক বুঝতে পারবে। তো এইভাবে কিন্তু তাকে অবশ্যই মনিটরিং করতে হবে। ওকে, এখন আমরা আলোচনা করব যে রেগুলেটরি অ্যান্ড ইথিক্যাল কমপ্লায়েন্স কী কী, সেটা স্টুয়ার্ডশিপ গাইডলাইন্স অর্থাৎ ম্যানেজমেন্ট অ্যান্টিবায়োটিক ম্যানেজমেন্ট গাইডলাইন্স। সেটা কি? অলওয়েজ প্রেসক্রাইব অ্যাকর্ডিং টু লোকাল অ্যান্টিবায়োটিক ম্যানেজমেন্ট গাইডলাইন টু ইনশিওর অ্যাপ্রোপ্রিয়েট ইউজ। তাহলে বাংলাদেশের, আমরা যখন বাংলাদেশের চিকিৎসকরা অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশন করবে, তাহলে বাংলাদেশে অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশনের যে গাইডলাইন অথবা ট্রিটমেন্টের যে গাইডলাইন, তাহলে প্রেসক্রিপশনের গাইডলাইন, অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশনের গাইডলাইন একটা বিষয়, কোনো একটা ডিজিজ ট্রিটমেন্টের গাইডলাইন সেকেন্ড বিষয়। তাহলে দুইটা গাইডলাইন মেনে এই অ্যান্টিবায়োটিকগুলি প্রেসক্রিপশন করতে হবে। এটাকে বলা হচ্ছে স্টুয়ার্ডশিপ গাইডলাইন অথবা অ্যান্টিবায়োটিক ম্যানেজমেন্ট গাইডলাইন। মিনিমাইজ রেজিস্ট্যান্স, অ্যাভয়েড আননেসেসারি ইউজ টু মিনিমাইজ অ্যান্টিব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স অ্যান্ড প্রিজার্ভ ইফিকেসি। একদমই ইরেশনালি, অযৌক্তিকভাবে কোনো অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশন করা উচিত না। কারণ ইরেশনালি যখন অ্যান্টিবায়োটিকগুলি প্রেসক্রিপশন হবে তখন কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বেড়ে যাবে। তো কোনো একটা অ্যান্টিবায়োটিকের ইফিকেসি ঠিক রাখতে হলে এটাকে রেশনালি, যৌক্তিকভাবে ট্রিটমেন্টের গাইডলাইন মেনে, অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশনের গাইডলাইন মেনে প্রেসক্রিপশন করলে অ্যান্টিবায়োটিক ইফিকেসি ঠিক থাকবে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হবে না। এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। থার্ড যেটা, সেটা হলো ফার্মাকোভিজিলেন্স রিপোর্ট। কোনো একটা অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশনে করার পরে যদি কোনো অ্যাডভার্স রিয়াকশান হয়, তাহলে সেই অ্যাডভার্স রিয়াকশানের তথ্য ফার্মাকোভিজিলেন্স প্রোগ্রামের মাধ্যমে আপনার কর্তৃপক্ষকে জানাতে হবে। যেমন আমাদের দেশের যে কোনো ওষুধের যদি কোনো অ্যাডভার্স রিয়াকশান হয়, তাহলে ডিরেক্টরেট জেনারেল অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ডিজিডিএর সেখানে ফার্মাকোভিজিলেন্স ওষুধের ড্রাগ ইন্টারেকশন সম্পর্কে রিপোর্ট করার ফর্ম রয়েছে, অথবা অনলাইনে এটা রিপোর্ট করা যায়। তো সেক্ষেত্রে পেশেন্টের ড্রাগ ইন্টারেকশনের তথ্য অবশ্যই রিপোর্ট করার ব্যবস্থা আছে। এটাকে আমরা বলি ফার্মাকোভিজিলেন্স প্রোগ্রাম, এই বিষয়ে ব্যবস্থা আছে। তাহলে এবং এই ফার্মাকোভিজিলেন্স রিপোর্টটা খুব গুরুত্বপূর্ণ, যাতে পরবর্তীতে এই ধরনের অ্যাডভার্স রিয়াকশান হলে সেটাকে কন্ট্রোল করা যায়, মনিটরিং করা যায়, অথবা পরবর্তী পেশেন্টের যাতে কোনো হার্মফুল ইফেক্ট না হয়। তো দ্যাটস ওয়াই ফার্মাকোভিজিলেন্স রিপোর্ট, কোনো একটা ড্রাগের ইউজ করার পর যদি আনওয়ান্টেড কোনো ড্রাগ ইন্টারাকশন হয়, সেটি সম্পর্কে মনিটরিং করা, রিপোর্ট করা খুব জরুরি বিষয়। এই বিষয়ে আমরা আলাদা একটি সেশনে এই বিষয়ে আরও ডিটেল কথাবার্তা বলবো। ওকে, এখন আমরা আলোচনা করব, দেখেন যে নলেজ চেক। আমরা আসলে আজকে সেশন থেকে যা যা শিখলাম আমরা একটু রিভিউ করি। ওকে, প্রশ্ন, হোয়াট ইজ দ্য মেকানিজম অফ অ্যাকশন অফ অ্যাজিথ্রোমাইসিন? আমরা যে আজকে সেশনে প্রথমে আলোচনা করেছিলাম যে অ্যাজিথ্রোমাইসিনের মুড অফ অ্যাকশনটা কী, মেকানিজম অফ অ্যাকশন কী, এটার অ্যান্সারটা কী হবে? সো অ্যান্সারটা আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে। এই প্রশ্নের উত্তর দিয়ে প্রথমে আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে যে এটার অ্যান্সারটা কী। অ্যান্সারটা হচ্ছে, দেখেন, অ্যাজিথ্রোমাইসিন ইনহিবিটস প্রোটিন সিনথেসিস by binding to 50S ribosomal subunit of bacteria. Azithromycin ব্যাকটেরিয়ার 50S রাইবোজোমাল সাবইউনিটের সাথে বাইন্ড করে প্রোটিন সিনথেসিসকে ইনহিবিট করে। দিস ইজ দ্য অ্যান্সার। তাহলে এই ঘটনাটাকে ভিজুয়ালাইজ করতে হবে, কল্পনা ভিজুয়ালাইজ করতে হবে। তাহলে ফার্মাসিউটিক্যাল প্রফেশনালসরা ওষুধের নাম শোনা মাত্র যদি মুড অফ অ্যাকশনটাকে আপনি কল্পনায় ভিজুয়ালাইজ করতে পারেন, তবে আপনি ভালোভাবে ডিটেলিং করতে পারবেন। এবং প্রত্যেকটা ফার্মাসিউটিক্যাল সেলস প্রফেশনালদের ট্রেনিংটা এমনই হওয়া উচিত যাতে আপনি ওষুধের নাম শোনা মাত্র মুড অফ অ্যাকশনকে ভিজুয়ালাইজ করতে পারেন, ইন্ডিকেশনকে ভিজুয়ালাইজ করতে পারেন। তাহলে আপনি যত ভালো শিখবেন তত ভালো ভিজুয়ালাইজেশন হবে। দ্যাটস ওয়াই আমরা বলছি আমাদের প্রত্যেকটা সেশন আপনি A to Z মনোযোগ দিয়ে ভালোভাবে দেখবেন এবং প্রয়োজনীয় নোট নেবেন। সেকেন্ড কোশ্চেন, হোয়াট ইজ দ্য সিঙ্গেল ডোজ ট্রিটমেন্ট ফর ক্ল্যামাইডিয়া? ক্ল্যামাইডিয়া যদি হয়, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন হলে সিঙ্গেল ডোজটা কি? 1 গ্রাম ওরাল ডোজ, 1 গ্রাম ওরাল ডোজ অথবা সিঙ্গেল ডোজ, মানে 500 মিলিগ্রাম 2 ট্যাবলেট ওয়ান্স ডেইলি, সিঙ্গেল ডোজ, একটাই ডোজ হবে। হোয়াট ইজ দ্য মেইন কার্ডিয়াক রিস্ক উইথ অ্যাজিথ্রোমাইসিন? কার্ডিয়াক পেশেন্টের জন্য মেইন কার্ডিয়াক রিস্ক কোনটা? সেটা হলো কিউটি প্রোলঙ্গেশন। কিউ এবং টি ওয়েভের টাইম বেশি লাগতে পারে, প্রোলঙ্গেশন, যে কারণে পেশেন্টের এরিথমিয়া হতে পারে। তো এটা খুব ডেঞ্জারাস একটা সাইন। তো এই জন্য কার্ডিয়াক রিস্ক পেশেন্টদের কিউটি প্রোলঙ্গেশন এটা হচ্ছে কি না সেজন্য ইসিজি অবশ্যই মনিটরিং করাটা জরুরি। তাহলে আমরা 3টা গুরুত্বপূর্ণ বিষয় আমরা চেক করে নিলাম। ওকে, এরপরে আমরা